Now, cell cycle and cell division. এটা আমরা আমারটা 162 এই চ্যাপ্টারটা কাদের নাই নেক্সট এক্সামে এই চ্যাপ্টারটা দেখো আমার কিন্তু সিলেবাস কিন্তু আর বেশি বাকি নাই সাইকেল এন্ড সেল ডিভিশনটা এই ইউনিটের লাস্ট চ্যাপ্টার কারণ আগে সেল হয়েছে বায়োমলিকিউলস হয়েছে সেল সাইকেল সেল ডিভিশন এই ইউনিটের লাস্ট চ্যাপ্টার তারপরে আমি ঢুকবো হচ্ছে 11 এর ভালো ভালো চ্যাপ্টার গুলাতে তোমার হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি অ্যানিমাল ফিজিওলজি ফটোসিনথেসিস রেসপিরেশন হার্ট কিডনি হেন তেন তো সেল সাইকেল এন্ড সেল ডিভিশন আমরা এই চ্যাপ্টারে কি কি কভার করব একবার দেখে নাও আমরা সেল সাইকেল এম ফেজ মানে সেল ডিভিশন সিগনিফিকেন্স অফ মাইটোসিস মিওসিস আর সিগনিফিকেন্স অফ মিওসিস এই জিনিসগুলো আমরা কভার করব তো জিনিসটা আমি এইভাবে শুরু করি একটা মেল গ্যামেট সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে শুরু করছি একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট এই দুজনের ফিউশনে তৈরি হচ্ছে একটা জাইগোট সেই জাইগোটটা থেকে তৈরি হচ্ছে একটা এমব্রায়ো এমব্রায়ো থেকে তৈরি হচ্ছে ফিটাস ফিটাসটা যখন গিভ বার্থ হলো তখন ওটা হয়ে গেলো একটা চাইল্ড চাইল্ড থেকে তৈরি হলো টিনেজার টিনেজার থেকে অ্যাডাল্ট এই অ্যাডাল্ট এর সাথে আর একটা অ্যাডাল্টের ম্যারেজ হলো তাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনে তৈরি হলো আর একটা জাইগোট এবার প্রথম অ্যাডাল্টটা ও হয়ে গেল ওল্ড তারপরে তার হলো ডেথ এবার এগুলো প্রত্যেকটার সাইজ তোমরা জানো যে একটা জাইগোট যেটা হচ্ছে একটা ইউনিসেলুলার স্ট্রাকচার যেখানে একটা এমব্রায়ো ফিটাস চাইল্ড টিনেজার থেকে ওল্ড এজ পর্যন্ত মাল্টি সেলুলার স্ট্রাকচার যদিও এমব্রায়ো হচ্ছে আন্ডার ডেভেলপড এমব্রায়ো ফিটাস দুজনেই মোটামুটি আন্ডার ডেভেলপড চাইল্ড থেকে টিনেজার থেকে তোমার অ্যাডাল্ট থেকে ওল্ড পর্যন্ত এরা হচ্ছে ডেভেলপড তো একটা জাইগোট থেকে এমব্রায়ো এমব্রায়ো থেকে ফিটাস ফিটাস থেকে চাইল্ড চাইল্ড থেকে টিনেজার থেকে অ্যাডাল্ট থেকে ওল্ড সেই অ্যাডাল্ট আবার যে গ্যামেট প্রডিউস করছে গ্যামেট এই অ্যাডাল্ট আর এই অ্যাডাল্ট গ্যামেটের প্রোডাকশন দিস ইজ অল ডান বাই সেল ডিভিশন আশা করি এটা সবার একটা বেসিক আইডিয়া আছে তাহলে জাইগোট থেকে এমব্রায়ো থেকে ফিটাস থেকে চাইল্ড থেকে টিনেজার এই পার্টটাকে আমরা কি বলবো কি হচ্ছে একটা বাচ্চার কি হচ্ছে গ্রোথ তাহলে সেল ডিভিশনের ফার্স্ট পারপাস কি গ্রোথ হওয়া সেকেন্ড এই অ্যাডাল্ট একটা মেল আর একটা অ্যাডাল্ট ফিমেল কি প্রডিউস করছে গ্যামেট সেই গ্যামেটের ফিউশনে তৈরি হচ্ছে জাইগোট তাহলে সেল ডিভিশন এর সেকেন্ড পারপাস হচ্ছে গ্যামেট ফরমেশন গ্যামেট ফরমেশন ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন
3 নাম্বার হচ্ছে কোথাও কেটে গেল, ছিলে গেল, ওই জায়গাটা আবার হিল হয়ে যায়, তার মানে হচ্ছে রিপেয়ার। ইয়েস অর নো? 4 নাম্বার হচ্ছে আমাদের বডিতে প্রতিদিন অনেক সেল মারা যাচ্ছে, যেমন পার ডে 5 থেকে 10 মিলিয়ন আরবিসি মারা যাচ্ছে। সেই আরবিসি গুলোকে আবার কি নতুন আরবিসি তৈরি করতে হবে। তাহলে ডেড সেল গুলোকে নিউ সেল কি করছে? রিপ্লেস, রিপ্লেসমেন্ট। ইয়েস অর নো? আর 4 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে আমাদের বডি সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বার কত বলো? বডি সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বার কত? 46। এই বডি সেল যখন ডিভাইড করে দুটো বডি সেল হবে, তার মধ্যে ক্রোমোজোম নাম্বার কত থাকবে? না না, বডি সেল থেকে বডি সেল 46ই থাকবে। তার মানে মেনটেনেন্স অফ ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম নাম্বারকে মেনটেন করা, ক্রোমোজোম নাম্বারকে মেনটেন করা, বা আমি বলতে পারি ডিএনএ এর অ্যামাউন্টকে মেনটেন করা, ডিএনএ এর অ্যামাউন্টকে মেনটেন করা। আমাদের ডিএনএ তে যতগুলো বেস পেয়ার আছে, ডিএনএ এর যতটা অ্যামাউন্ট হয় আমাদের একটা সেলের, সেটাকে মেনটেন করা। প্লাস মেল গ্যামেটের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে? 23। ফিমেল গ্যামেটে কতগুলো ক্রোমোজোম থাকে? 23। এটা কেন? যাতে জাইগোটের মধ্যে 23 + 23 যাতে 46ই হয়, যাতে বাবা মার ক্রোমোজোম নাম্বারের সাথে ম্যাচ করে। এবার ক্রোমোজোম নাম্বার কম বেশি হয়ে গেলে সেলুলার হারমোনি, মেটাবলিক্যাল হারমোনিটা ডিসরাপ্ট হয়ে যাবে। তাহলে এই লাস্ট পয়েন্টটার মেন যেটা লাইন, সেটা হচ্ছে মেটাবলিক হারমোনিকে মেনটেন করা, মেটাবলিক হারমোনিকে মেনটেন করা। এটা হচ্ছে এগুলো হচ্ছে সেল ডিভিশনের পারপাস। সেল ডিভিশন কি কি কারণে করি। আর একটা স্যার, ব্যাকটেরিয়া, তারপরে মনে করো কিছু ফাঙ্গাস, ওরা তো সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না। ওরা কোন রিপ্রোডাকশন করে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ইয়েস অর নো? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, প্ল্যান্টের একটা স্টেম থেকে নতুন আর একটা প্ল্যান্ট হয়ে যাওয়া, অ্যাসেক্সুয়াল বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ওগুলোর জন্য কি লাগবে আমাদের? সেল ডিভিশন। তো সেল ডিভিশন তোমার গ্রোথ, রিপেয়ার, রিপ্লেসমেন্ট, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর ক্রোমোজোম নাম্বারকে কনস্ট্যান্ট রাখা, এগুলোর জন্য আলাদা সেল ডিভিশন হয়, যেটার নাম হচ্ছে তোমার মাইটোসিস। আর হ্যাপ্লয়েড গ্যামেট প্রোডাকশনের জন্য, হ্যাপ্লয়েড গ্যামেট প্রোডাকশনের জন্য, হ্যাপ্লয়েড গ্যামেট প্রোডাকশন ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন, এর জন্য আলাদা সেল ডিভিশন হয়, যেটার নাম হচ্ছে মিওসিস। আশা করি এইটুকুনি তোমরা জানো। এবারে হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি, ওগুলো আমি জানা আছে আশা করি একটু একটু, আমি তাও পরে বলে দেব। এবার একটা ব্যাপার হচ্ছে যে একটা সেল এইদিকে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, হেন তেন, এদিকে হচ্ছে অ্যানিমাল সেল হলো সেন্ট্রোজোম। একটা সেল ডিভাইড করার আগে প্রিপারেশন নেয়, একটা সেল ডিভাইড করার আগে প্রিপারেশন নেয়। সেই প্রিপারেশন করার যে সময়টা, ওটাকে বলে ইন্টারফেজ, ওটাকে বলে ইন্টারফেজ। ইন্টারফেস পার করলো, তারপরে ও ডিভাইড করে।
তারপরে ও ডিভাইড করতে শুরু করে, ডিভাইড করে তারপরে দুটো সেল হলো। এই যে ডিভাইডিং ফেজ, তখন এটা চলে গেল ডিভাইডিং ফেজ। ডিভাইডিং ফেজের আর একটা নাম হচ্ছে এম ফেজ। তারপরে এই সেলগুলো আবার ইন্টারফেজে ঢুকে যায়। তাহলে ওখান থেকে আবার চারটা সেল, সেই চারটা সেল আবার ইন্টারফেসে ঢুকবে, তারা আবার ডিভাইডিং ফেজ, তারা আবার ইন্টারফেসে ঢুকবে, সেখান থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম করে। এই যে ব্যাপারটা ইন্টারফেস আর এম ফেজের যে সাইক্লিক যে ইভেন্টটা, এটাকে বলে সেল সাইকেল। এটাকে বলে হচ্ছে সেল সাইকেল। তা আগে আমরা পড়বো সেল সাইকেল, পরে আমরা পড়বো সেল ডিভিশন। দুই রকমের সেল ডিভিশন, মাইটোসিস আর মিওসিস। বুঝলা? তাহলে সবার প্রথমে যেখানে আসবো সেটা হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেলের তোমরা প্রথমে এখান থেকে জিনোম পর্যন্ত ব্র্যাকেট করো। জিনোম টিনোমের মানে আমি পরে বলে দিব। তারপরে সেল সাইকেলের ডেফিনেশন এখান থেকে এত অব্দি মার্ক করো। দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস বাই হুইচ এ সেল duplicates its genome, synthesize the other constituents of the cell, and eventually divide into two daughter cells is termed as cell cycle. সব বলে দিব পরে লাস্টে, আগে বুঝিয়ে দিই। এবার এইখানে দেখো, a typical eukaryotic cell cycle is illustrated by human cell in culture. These cells divide once in approximately every 24 hours. However, this duration of cell cycle can vary from organism to organism, also from cell type to cell type. এত অব্দি একটা ব্র্যাকেট করো। ইস্ট যেরকম 90 মিনিটে সেল সাইকেল কমপ্লিট করে, হিউম্যান সেল 24 আওয়ার্সে সেল সাইকেল কমপ্লিট করে। তাহলে এইটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেল সাইকেলের ছবি। এটা হচ্ছে তোমার সেল সাইকেলের ছবি। সেল সাইকেলকে একটা সাইক্লিক ইভেন্ট। এইবার মোটামুটি তোমার এর 95% সময় ধরে, 95% সময় ধরে ইন্টারফেজ হবে। 95% সময় ধরে ইন্টারফেস হবে। ইন্টারফেসকে প্রিপারেটরি ফেজ বলে। মানে এই সময়ে সেলটা ডিভাইড হয় না, কিন্তু সেল ডিভিশনের জন্য প্রিপারেশন নিতে শুরু করে। আর মাত্র 5% টাইম ধরে ও ডিভাইড হয়, যেটাকে এম ফেজ বলে। এম ফেজ বলে, অর ডিভাইডিং ফেজ বলে। তো প্রথমে আমরা এম ফেজে পরে আসবো, প্রথমে ইন্টারফেসটা বোঝো যে সেলটা কিভাবে প্রিপারেশন নিচ্ছে। ইন্টারফেস আবার তিনটা পার্টে ডিভাইডেড, G1, S আর G2। G ফর গ্রোথ, গ্রোথ 1। S ফর সিনথেসিস, ওটা পরে। ও গ্যাপ 1 মানে জি ফর গ্যাপ, তো গ্যাপ 1ও বলে গ্রোথ 1ও বলে, গ্রোথ অর গ্যাপ, তাহলে দুটোই লিখে দিই। আর G2 কে গ্রোথ 2 অর গ্যাপ 2 ফেজ বলে। তো এই সময়ে মনে করো একটা সেল এই রকম পজিশনে আছে, একটা সেল
নিউক্লিয়াস, সাইটোপ্লাজম যা যা আছে, সেল মেমব্রেন সব এরকম। এই ইন্টারফেসে ঢুকলো। বাহ, এতক্ষণ রেকর্ড হলো না? বাহ বাহ বাহ। কি বলো? হ্যাঁ, 2 নাম্বার কি এই সময়ে, বলো। বইতে যেগুলো লেখা নেই আমি কিছু কিছু লিখে দিচ্ছি। এই সময় ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়। 2 নাম্বার কি এই সময় তোমার হচ্ছে সেল অর্গানেলস ডাবল হয়। সরি, এই সময়ে সেল অর্গানেল ডাবল হতে শুরু করে। 3 নাম্বার, প্রোটিন সিনথেসিস ফর সেল ডিভিশন। সেল ডিভিশনের জন্য যেগুলো প্রোটিন দরকার সেগুলো এই সময় তৈরি হতে শুরু করে। এই ব্যাপারগুলো হচ্ছে গ্রোথ 1 বা গ্যাপ 1 ফেজে হয়। এইবার ব্যাপারটা হচ্ছে কি, সিনথেসিস ফেজে মেন যে একটা কাজ হয়, এখানে ডিএনএ সিনথেসিস হয়, বা বলা উচিত ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট হয়। এই একটা জিনিসই হয় এস ফেজে। আর গ্রোথ 2 বা গ্যাপ 2 ফেজে কি হয়, তোমার সেল অর্গানেল ডাবল হতে থাকে। ওই জি 1 ফেজে যেটা হতে থাকে ওটা এখানে কন্টিনিউ হতে থাকে, সেল অর্গানেল ডাবল হতে থাকে। 2 নাম্বার, সেল সাইজ ইনক্রিজ হতে থাকে। সেল সাইজ ইনক্রিজ হতে থাকে। আগে দেখো ডিএনএ জি 1-এ কি ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট লিখেছি, শুরু হয় কিন্তু শেষ হয় না। কিন্তু এস ফেজে কি ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্টারফেসের ঘটনাগুলো। সব আমি দাগিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি কোথায় কোথায়। সবগুলো তোমাদেরকে পড়তেও হবে না, খালি এনসিইআরটি তে যেটুকুনি আছে ওইটুকুনি পড়ো। আমি এক্সট্রা, খালি বেশি না, 2-1টা পয়েন্ট এক্সট্রা দিয়েছি। প্রোটিন সিনথেসিস ফর সেল ডিভিশন, এগুলো। তো এইখানে একটা কোয়েশ্চেন থাকবে, মানে কোয়েশ্চেন তোমাদের মনে থাকবে যে ডিএনএ সিনথেসিস ব্যাপারটা কি, বা ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটা কি। ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটা কি, বা ডিএনএ কে আবার তৈরি বা করবে কেন। দেখো, যদি মাইটোসিস সেল ডিভিশনের রেসপেক্টে দেখি, সাপোজ, হ্যাঁ বলো। দেখাচ্ছি দেখাচ্ছি, আগে এটা বোঝো, এটা আগে শোনো। মনে করো এটা একটা সেল। এই সেলের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে। এই সেলের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে। এবার ডিএনএ এর অ্যামাউন্টকে আমি ধরে নিলাম 100 গ্রাম ডিএনএ আছে। আমি গ্রাম দিয়ে বলছি, যদিও গ্রাম থামে হয় না ব্যাপারগুলো। আমি 100 গ্রাম দিয়ে বলছি। তো সাপোজ এটা তোমার স্কিন সেল। এবার তোমার এই স্কিনের সেলটা ডিভাইড করে দুটো স্কিন সেল বানালো। দুটো স্কিন সেল বানালো। তাহলে স্কিন সেল তোমার বডি সেল না গ্যামেট সেল বলো তো? অবশ্যই বডি সেল, গ্যামেট তো না, এটা তো স্পার্ম বা ওভাম না, এটা বডি সেল। বডি সেলকে সোম্যাটিক সেলও বলে। বডি সেলকে সোম্যাটিক সেলও বলে। তাহলে টার্গেট কি থাকবে, যে এইখানে যে নতুন সেলগুলো তৈরি হলো তার মধ্যেও ডিএনএ কতগুলো করে কত গ্রাম করে থাকা উচিত আমাকে বলুন। এই নতুন নিউ যে ডটার সেলগুলো তৈরি হলো, এই ডটার সেলের মধ্যেও
ডিএনএ এর অ্যামাউন্ট কত গ্রাম করে থাকা উচিত? মাদার সেলের মধ্যে 100 গ্রাম ছিল, ডটার সেলের মধ্যে ডিএনএ কত গ্রাম থাকা উচিত? 100 গ্রাম থাকা উচিত। এবার লজিকটা বোঝো, মাদার সেলের মধ্যে 100 গ্রাম ডিএনএ ও ডিভাইড হয়ে ডটার সেলের মধ্যে 100 কিভাবে থাকে? তোমার কাছে 5টা চকলেট আছে, এবার তুমি তোমার দুজন সিবলিং আছে, তুমি দুজন সিবলিংকেও 5টা করেই চকলেট দিতে চাও। তোমার কাছে আছে 5টা, কিন্তু তুমি আবার দিতেও চাও 5টা করে দুজনকে, তাহলে ওটা কিভাবে পসিবল? আগে তোমাকে কি করতে হবে? 5টা চকলেটকে ডবল করতে হবে, আরো 5টা কিনতে হবে, 10টা করতে হবে, তাহলে না তুমি তোমার দুজন সিবলিংকে 5টা 5টা করে দিতে পারবা। তাহলে এই 100 গ্রাম ডিএনএ কে আগে কত করতে হবে? 200 গ্রাম ডিএনএ করতে হবে, হ্যাঁ কি না? তাহলে এই 200 গ্রাম ডিএনএ দুটা ডটার সেলের মধ্যে ইকুয়ালি 100 করে ডিভাইড হবে। এই 100 থেকে 200 করাকে ডিএনএ রেপ্লিকেশন করা বলে। বুঝলা কথাটা? এই 100 গ্রাম ডিএনএ থেকে 200 গ্রাম ডিএনএ কে ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সিনথেসিস করা বলে। ডিএনএ সিনথেসিস করা বলে। এবার ঘটনাটা হয় কিভাবে? ঘটনাটা এইভাবে হয়, এটা তো গ্রাম ফার্ম দিয়ে বোঝালাম, জিনিসটা এইভাবে বোঝো। আলটিমেটলি তো যখন সেল ডিভিশন হবে তখন ডিএনএ গুলো এইরকম বডি ফর্ম করবে। বলো এই বডির নাম কি? ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিড বা আর্ম, হ্যাঁ কি না? এবার আমি বললাম কোন সেলের মধ্যে দুটা ক্রোমোজোম আছে। কোন সেলের মধ্যে কয়টা ক্রোমোজোম আছে? দুটা। 46 বাদ দাও, অতগুলো ক্রোমোজোম ড্র করা যাবে না। এবার টার্গেট কি? যে এর থেকে যে ডটার সেলগুলো তৈরি হবে ওদের মধ্যেও যাতে দুটা করেই ক্রোমোজোম থাকে, হ্যাঁ কি না? ওদের মধ্যেও যাতে দুটা করেই ক্রোমোজোম থাকে। তাহলে আগে ওকে করতে হবে কি, এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ইয়েস অর নো? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন করা মানে কি? ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা আছে, ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা আছে সেই সেম ডিএনএ এর আরেকটা কপি তৈরি হবে। সেই সেম ডিএনএ এর আরেকটা কপি তৈরি হবে, বুঝতে পারলা? এই ক্রোম্যাটিডের মধ্যে যে ডিএনএটা আছে তার সেম টু সেম আরেকটা রেপ্লিকা তৈরি হবে। তখন এইটাকে তো বলে ক্রোমোজোম। এটা তো হয়ে গেল ক্রোমোজোম। এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এবার কিন্তু এইটা আর এইটাকে একজন আরেকজনের কি বলবো? সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড। এবার যখন সেল ডিভিশন হচ্ছে, ধরে নাও এটা 1 নম্বর ক্রোমোজোম, এটা 2 নম্বর ক্রোমোজোম, এটাও 1 নম্বর ক্রোমোজোম, এটা 2 নম্বর ক্রোমোজোম। কথা হলো না? এবার এই 1 নম্বর ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড হাফ হয়ে যাচ্ছে, অর্ধেক যাচ্ছে এখানে, অর্ধেক যাচ্ছে এখানে। 2 নম্বর ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড হাফ হয়ে যাচ্ছে, হাফ সিস্টার ক্রোমাটিড যাচ্ছে এখানে, হাফ যাচ্ছে এখানে। তাহলে মাদার সেলের মধ্যে যতগুলো ক্রোমোজোম ছিল বা যত অ্যামাউন্ট অফ ডিএনএ ছিল, ধরো 100 গ্রাম, ডটার সেলের মধ্যেও ডটার সেলের মধ্যেও সেই সেম অ্যামাউন্ট অফ ক্রোমোজোম অর সেম অ্যামাউন্ট অফ ডিএনএ ইনট্যাক্ট থাকছে। এই যে ক্রোমোজোম থেকে সিস্টার ক্রোমাটিড বানানোর যে প্রসেস, ওটাকেই বলা হয় ডিএনএ রেপ্লিকেশন, যেটা তোমরা ক্লাস 12-এ ডিটেইলে পড়বা, অর ডিএনএ সিনথেসিস করা। ডিএনএ সিনথেসিস করা। সো এই ডিএনএ রেপ্লিকেশন আর ডিএনএ সিনথেসিস শুরু হয় কোন ফেজে? শুরু হয় কোন ফেজে? G1 ফেজে শুরু হয়, আর শেষ হয় কোন ফেজে? এস ফেজে। এবার স্যার যদি পরীক্ষায় দেয় ডিএনএ রেপ্লিকেশন অকার্স ইন হুইচ ফেজ অফ সেল সাইকেল, তাহলে কি লিখবো? G1 লিখবো না এস লিখবো? অবশ্যই অবশ্যই এস লিখবো। বুঝলা?
কারণ ওটার নামই সিনথেসিস ফেজ। এই সময় ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট বলতে কি শুধু প্রোটিন গুলো তৈরি হয়, বুঝলা? ডিএনএ রেপ্লিকেশনের জন্য অনেক প্রোটিন লাগে, ডিএনএ লাইগেজ, ডিএনএ পলিমারেজ, ওই প্রোটিন গুলো শুধু শুরু হয়, ডিএনএ এর ফিজিক্যাল রেপ্লিকেশন শুরু হয় না। ডিএনএ এর ফিজিক্যাল রেপ্লিকেশন শুরু হয় ডিএনএ সেল সেল সাইকেলের এস ফেজে বা সিনথেসিস ফেজে। বুঝলা কথাটা? আচ্ছা, এইবার আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার বলো, এই সেলটার মধ্যে কটা ক্রোমোজোম আছে? এই সেলটার মধ্যে কটা ক্রোমোজোম আছে? না না, জয়টা আঁকাইছি তটা বলো। দুটা। এই সেলের মধ্যে কটা ক্রোমোজোম আছে? এই তো চারটা। চারটা না, দুটাই আছে। দুটো আছে স্যার, কেন? এখানে তো এক দুই তিন চারটা হয়ে গেল, তাই না? আমি এই ডাউটটা ক্লিয়ার করি, এগুলো কিন্তু ডাউট থেকে যাবে। আমাকে বলো, আমি আবার বলছি, এটা কটা ক্রোমোজোম আঁকালাম? একটা। এটা কটা ক্রোমোজোম আঁকালাম বলো? দুটা। না, এটা একটাই। এবার কেন ডাউট ক্লিয়ার করি, এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে, এই যে ডিএনএটা, এর সেম টু সেম কপি তৈরি হলো, তাই তো? আর বলো তো ক্রোমোজোমের এই জায়গাটাকে কি বলে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের মধ্যে কাইনেটোকোর থাকে। এই জায়গাটাকে কি বলে? সেন্ট্রোমিয়ার। তাহলে এক ডিএনএ এর কপিটা, ডিএনএ এর সেম টু সেম কপিটা যখন সেম কাইনেটোকোরের সাথেই লেগে থাকে, তখন ওটাকে একটাই ক্রোমোজোম ধরবো। বুঝলা? ধরে নাও এই এই সেলের এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা আছে, সেই ডিএনএটার নাম হচ্ছে বান্টি। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা আছে তার নাম কি? বান্টি। এই বান্টিরই আর একটা কপি তৈরি হলো, কি বুঝলা কি না? তো ওটা একটাই ক্রোমোজোম ধরবো, ওটা আলাদা ক্রোমোজোম না। কি, দুটা বান্টি একটাই সেন্ট্রোমিয়ারে লেগে গেছে? কথাটা বুঝলা? সেম টু সেম কপি তৈরি হলো। এই বান্টি মানে এমনি বললাম না, এগুলা অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ব্যাপার আছে। আমি তোমাদেরকে বায়োমলিকুলস চ্যাপ্টারে পড়িয়েছি এগুলো। অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড। হ্যাপি বার্থডে টু ইউ। তো ব্যাপারটা হচ্ছে যে ডিএনএ সিনথেসিস ও ডিএনএ রেপ্লিকেশন ব্যাপারটাকে যদি আমি এইভাবে ইলাস্ট্রেট করি তাহলে বোঝা যাবে। দেখো তো, ক্রোমোজোম টেক্স দ্য ফর্ম অফ সিস্টার ক্রোমাটিড। এইবার ঠিক হবে? এইটা হয় হচ্ছে এস ফেজে। এবার গ্রোথ টু ফেজে সেল অর্গানেল ডাবল হতে থাকে, সেল সাইজ বড় হতে থাকে, আরো অনেক কাজ হতে থাকে, বাট এনসিইআরটি তে যেটুকুনি আছে ওইটুকুনি পড়বা। স্যার, আমার একটা কনফিউশন আছে। হ্যাঁ, বলছি ওটা তো ক্রোমাটিড বললো না হিসাব মতো? হ্যাঁ। তো ওটাকে ক্রোমোজোম কেন বলছো? ক্রোমাটিড আর ক্রোমোজোম এই এক একটা হচ্ছে ক্রোমাটিড অর আর্ম, ঠিক আছে? এবার এই আর্মের মধ্যে যেই ডিএনএ আছে, সেম টু সেম এই ডিএনএ এই আর্মে আছে, তাই এটা এর সিস্টার ক্রোমাটিড। এটা এটাও এটা ক্রোমাটিড বলবো না, এটাও ক্রোমোজোম, এটাও ক্রোমোজোম। ক্রোমোজোমের এইটা একটা ক্রোমাটিড, আর এই ক্রোমাটিডের কপি সিস্টার ক্রোমাটিড। আর এই ক্রোমোজোমের এটা একটা ক্রোমাটিড, এই ক্রোমাটিডের আরেকটা কপি হচ্ছে এর এর সিস্টার ক্রোমাটিড। দুটাই ক্রোমোজোম। দুটাই ক্রোমোজোম। হুম হুম হুম। এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে নাকি এইটার ক্ষেত্রে বলছো, তাই তো? ও হ্যাঁ, এটা দুটা ক্রোমাটিড মিলে একটাই ক্রোমোজোম, হ্যাঁ। আর এখানে চারটা ক্রোমাটিড মিলেও একটাই ক্রোমোজোম। হাফ না, তাহলেও ক্রোমোজোম বলবো, টেলোমিয়ার ক্রোমোজোম বলে ওগুলো। যদি একটাই থাকে ওগুলোকে টেলোমিয়ার ক্রোমোজোম বলে। এইবার যখন এই হাবি জাবি মেশিনপত্র যা যা জিনিস দরকারি রান্নাবাটি মশলা তৈরি করে নিল, এইবার রান্না করা শুরু করবে, মানে এইবার সেলটা ডিভাইডিং ফেজ মানে এম ফেজে ঢুকবে। এবার এম ফেজে প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হয়। নিউক্লিয়াসের ডিভিশনকে বলে ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের ডিভিশনকে কি বলে?
ক্যারিওকাইনেসিস, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আর তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন হয়, সাইটোপ্লাজমের ডিভিশনকে বলে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস বোঝা না গেলেও বইতে আছে, বুঝে যাওয়া। মানে আমার এই লেখাটা বুঝতে না পারলেও আমি বলে দিলাম যেহেতু। তাহলে সাইটোপ্লাজমে কি হবে, সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজম ডিভিশন হয়, কিন্তু তার আগে নিউক্লিয়াসের ডিভিশন হয়। এবার নিউক্লিয়াসের ডিভিশনও আবার 4টা ফেজে হয়। নিউক্লিয়াসের ডিভিশনও আবার 4টা ফেজে হয়। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে ঢুকবে সাইটোকাইনেসিসে। তাহলে স্যার এখন কি করব, এখন কোনটা করব? প্রথমে ইন্টারফেসটা কমপ্লিট করো, তারপরে আমরা মাইটোটিক ফেজে মানে ডিভিশন ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসে ঢুকবো। আশা করি আমি বইটার মতো করেই বুঝিয়েছি। এবার অনেক সময় হয় কি, এই যে দেখো একটা জিনিস বলছি, আমার কথাটা শোনো মন দিয়ে। জি ওয়ান থেকে এস ফেজে ঢোকার পর এই জায়গাটাতে একটা চেক পয়েন্ট আছে। এই চেক পয়েন্টটা কন্ট্রোল করে কিছু প্রোটিন। চেক পয়েন্টে কি হয় স্যার, যদিও চেক পয়েন্ট তোমাদের সিলেবাসে নেই, আমি খালি আইডিয়া দিচ্ছি। চেক পয়েন্টে কি হয়, যে জি1 ফেজে যে ঘটনাগুলো হওয়ার কথা সেগুলো কমপ্লিট হয়েছে কিনা সেটা চেক করে ওই প্রোটিনটা। যদি কমপ্লিট হয় তাহলেই এস ফেজে ঢুকবে, যদি কমপ্লিট না হয় তাহলে এস ফেজে ঢুকবে না। সেরকমই এস ফেজ আর জি2 ফেজের মাঝখানেও একটা চেক পয়েন্ট আছে, সেটাও প্রোটিন দিয়ে কন্ট্রোল হয়। ওই প্রোটিনটাও চেক করে ডিএনএ রেপ্লিকেশন কমপ্লিট হয়েছে কিনা, যদি হয় তাহলে জি2 ফেজে ঢোকার জন্য অ্যালাউ করে, তাহলে অ্যালাউ করে না। সেরকম জি2 আর এম ফেজের মাঝখানেও একটা চেক পয়েন্ট আছে, সেটা জি2 ফেজে যে ঘটনাগুলো ঘটার কথা সেগুলো কমপ্লিট না হলে অ্যালাউ করবে না, কমপ্লিট হলে আবার পরের ফেজে অ্যালাউ করবে। এবার সে আমি বলে দিচ্ছি যে জি1 আর এস ফেজের মাঝখানে যে চেক পয়েন্টটা, অনেক সময় হয় কি কোনো কোনো সেল এই চেক পয়েন্টে আটকে যায়। কি বললাম, অনেক সময় কোনো কোনো সেল এই চেক পয়েন্টে আটকা পড়ে যায়। চেক পয়েন্ট যেরকম হাই রোড দিয়ে যখন যায় গাড়ি, তখন চেক পয়েন্ট থাকে তাই কি না, যেখানে টোল কাটা হয়, চেক টেক করা হয়, হ্যাঁ কি না? তো ওই চেক পয়েন্টে যদি কেউ ঠিকঠাক ক্লিয়ারেন্স পেয়ে যায় তাহলে তাকে পরে যেতে দেওয়া হয়, যদি না হয় তাহলে যেতে দেওয়া হয় না। যেমন আমি তোমাদেরকে বলছি, সাপোজ আমাদের হার্টের সেল কি ডিভাইড করতেই থাকে করতেই থাকে করতেই থাকে না। হার্টের সেল কি হয়, যে জি1 ফেজ কমপ্লিট করার পরে আর এস ফেজে যায় না, যদি হার্টের সেল ড্যামেজ না হয় তাহলে। তখন কি হয়, যে ওটা জি0 ফেজে চলে যায়, জি0 ফেজে চলে যায় ওটা। এই সময় কি হয়, সেলটা লিভিং থাকে, সেলের মধ্যে যা যা কেমিক্যাল রিয়াকশন, সেলের মধ্যে যা মেটাবলিজম, রেসপিরেশন, এনার্জি তৈরি করা, হেন তেন সব হবে, খালি সেলটা ডিভাইড হবে না। স্যার এরকম জি0 ফেজে চলে যায় আরো অনেক সেল আছে হার্টের সেল ছাড়া। হ্যাঁ, আমাদের ব্রেনের সেল, নিউরন, চোখের সেল, আইরিশ মাসেলের সেল, কর্নিয়ার সেল, এগুলো এগুলো সেল অত ডিভাইড হয় না। চোখের সেল একবার ড্যামেজ হয়ে গেলে ওগুলো আর রিপ্লেস হয় না। ব্রেনের সেল যদি ড্যামেজ হয়ে যায় রিপ্লেস হয়, কিন্তু ওগুলো অন্য ধরনের সেল দিয়ে রিপ্লেস হয়, ট্রু নিউরন দিয়ে। ইয়ার ড্রামের সেলগুলো আর হয় না। তো তোমাদের বইতে শুধু হার্টের সেলই দেওয়া আছে জি0 ফেজে চলে যায়, তার মানে ওরা জি1 ফেজ কমপ্লিট না করে এস ফেজে আর যেতে পারে না। স্যার যদি এমন হয় যে জি1 ফেজ কমপ্লিট হলো না, কিন্তু জোর করে চেক পয়েন্ট ভেঙে দিয়ে এস ফেজে ঢুকে গেল, তাহলে কি হবে? তখন ক্যান্সার হয়ে যাবে। তখন কি হবে? ক্যান্সার হয়ে যাবে, সেলের আনকন্ট্রোলড গ্রোথ হতে শুরু করবে। ক্যান্সার ক্লাস 12-এ পড়বো।
তখন সেলের আনকন্ট্রোলড গ্রোথ হতে শুরু করবে। স্যার কখন এরকম হয়? সেলের মিউটেশন হয়ে গেলে, সেলের জিন পাল্টে গেলে এরকম হয়। তো এই G0 কেসটাও আমি বলে দেবো। তাহলে ইন্টারফেসে চলে আসো। প্রথমে দেখে নাও সেল ডিভিশন। সেল ডিভিশন এবার আশা করি বুঝতে অসুবিধা হবে না। সেল ডিভিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ইন অল লিভিং অর্গানিজম। ডিউরিং ডিভিশন কি কি হয়? ডিএনএ রেপ্লিকেশন। কি বুঝাতে হবে কি আর? ডিএনএ রেপ্লিকেশন হয়, সেলের গ্রোথ হয়। All the process like cell division, DNA replication, and cell growth hence have to take place in a coordinated way to ensure correct division and formation of progeny cells containing intact genome. Genome মানে কি? Total number of DNA or total number of gene কে জিনোম বলে। জিনোমের নাম্বার যদি স্যার কম বেশি হয়ে যায় তখনই কিন্তু গড়বড় হয়ে যাবে। তখন সেলে আইদার ক্যান্সার হয়ে যাবে, না হলে কোনো ডিফর্মিটিস হয়ে যাবে বডিতে, এরকম। জিনোম মানে কি বলতো? টোটাল নাম্বার অফ জিন। ক্লাস 12-এ জেনেটিক্সে আছে টোটাল নাম্বার অফ জিন প্রেজেন্ট ইন এ ডিএনএ, or ক্লাস 12-এ পড়বা প্রেজেন্ট ইন আ পপুলেশন, প্রেজেন্ট ইন এ পপুলেশন অফ এ স্পিসিস। ধরে নাও মানুষের স্পিসিসকে ধরে নিলাম, মানুষের টোটাল যা পপুলেশন, টোটাল পপুলেশনের যত জিন আছে সব জিনকে একসাথে জিনোম বলে। যদিও টোটাল পপুলেশনের 99.9% জিন সবার সেম, তোমার আমার সবার সেম, 99.96% টু বি প্রিসাইজ। শুধুমাত্র 0.04%-এর আলাদা হওয়ার জন্য তুমি আমি সবাই আলাদা। Anyway, so total number of gene present in a DNA or a population of species is known as genome. আর তাহলে সেল সাইকেলের ডেফিনেশন কি? দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস বাই হুইচ এ সেল ডুপ্লিকেটস ইন ইট জিনোম, মানে ডিএনএ রেপ্লিকেশন করে, সিনথেসিস দ্য আদার কনস্টিটিউয়েন্টস মানে আদার সেল অর্গানেল প্রোটিন টোটিনকে ডবল করে, and eventually divides into two daughter cell is known as termed as cell cycle. এইবার চলে আসো সেল সাইকেলের ফেজেস। যে টিপিক্যাল ইউক্যারিওটিক সেল, ধরে নাও হিউম্যানের সেল যদি নিয়ে নিই, আর ওটাকে যদি একটা কালচার মিডিয়ামে কালচার করি, স্যার হিউম্যানের সেল কোথা থেকে পেতে পারি? তোমার এই যে লিপসের থেকে সেল কালেক্ট করা যায়, এই যে মাড়ির থেকে। হ্যাঁ, চিক সেল বলে ওগুলোকে, গালের সেল। ওগুলো সেলকে আমরা একটা নিউট্রিটিভ মিডিয়ামে রেখে কালচার করতে পারি, সেলগুলো ডিভাইড করবে। তখন দেখা যাবে কি যে যদি আমি শুরুতে 100টা সেল নিয়ে থাকি, তাহলে 24 আওয়ার্স পরে 100টা সেল থেকে টোটাল 200টা সেল হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই ডিউরেশনটা অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে, আবার সেল টাইপ টু সেল টাইপ ভ্যারি করে। যেরকম ইস্ট, ইস্টের সেল মাত্র 90 মিনিটে ডিভাইড করে। অন দি আদার হ্যান্ড ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল দিচ্ছি, ইকোলাই, এস্টেরিচিয়া কোলাই। ইকোলাই আবার 20 মিনিটে ডিভাইড করে, 20 মিনিটে সেল ডিভিশন করে। তো তোমাকে বললো আফটার 2 hours and 45 minutes, the number of yeast in a culture medium was approximately
অ্যাপ্রক্সিমেটলি 60, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল নাম্বার অফ ইস্ট after 2 hours and 45 minutes the number of yeast in a culture medium was approximately 60। এবার 60 তোমাকে 1000 2000 3000 যা যা কিছু দিতে পারে, আমি 60টা দিলাম। হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল নাম্বার অফ ইস্ট, শুরুতে কতগুলো ইস্ট নেওয়া হয়েছিল? তাহলে ইস্টের সেল ডিভিশন করার টাইম কত? 90 মিনিট। এবার 2 আওয়ার 45 মিনিট মানে কত হয়? 2 আওয়ার 45 মিনিট মানে কত মিনিট? এদিকে 120, 165 মিনিট, হ্যাঁ কি না? তাহলে 165 কে তুমি কতগুলো ভাগে ভাগ করা যায়? একটা 90 হবে, হ্যাঁ কি না? একটা 90 হবে, আর একটা 45 হবে, আর একটা কত হবে? 30 হবে, হ্যাঁ কি না? তাহলে একদম লাস্টে কত ছিল? 60টা। একদম লাস্টে ছিল 60টা। তাহলে 90 মিনিট আগে কত ছিল? 90 মিনিট আগে কত ছিল? তার হাফ, 30টা। 45 মিনিট আগে কত ছিল? হিসাব লাগাও এগুলা। 30-এর হাফ 15, কিন্তু তার থেকে একটু বেশি হবে, 15 7.5, 22.5। আর 30 মিনিট আগে কত হবে? সি, তোমার 22.5 এর 1/3 করো, মানে মোটামুটি 7টা। 7টা ছিল ইনিশিয়ালি। কিভাবে বললাম বুঝতে পারলা? কেউ বুঝতে পারলো না? হুম, এরকম তো ডিভাইড মাল্টিপ্লিকেশনের হাফ করে দিল 90 মিনিট। তুমি রেলওয়ে চাকরি পরীক্ষা দিতে যাবে, এগুলো অঙ্ক দিবে, এগুলো বাচ্চাদের অঙ্ক। আচ্ছা আমি এমনি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা 45 কে আমি 90/2 লিখতে পারি, 30 কে আমি 90/3 লিখতে পারি, 90 কে আমি 90/1 লিখতে পারি। এবার করো তো। তাই বায়োলজি ভাই, আমি ইয়েরও মাস্টার, ম্যাথমেটিক্স এরও মাস্টার। আচ্ছা, তো প্রথমে ছিল একদম লাস্টে ছিল 60টা, তাই তো? এবার 90 মিনিট আগে কত হবে? ও যদি 90 মিনিটে ডবল হয়, 90 মিনিটে যদি ডবল হয়, ঠিক আছে, তাহলে আমি এক্স মাল্টিপ্লাই 2 করতে পারি ইকুয়াল টু 60, হ্যাঁ কি না? এক্স মানে তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো? 30, হ্যাঁ কি না? আচ্ছা এবার এইটা হচ্ছে তোমার এবার 45 নাও, এবার 30 নিয়ে চলো। এখন আছে 30টা, তাহলে 45 মিনিট আগে কতগুলো ছিল? এবার হিসাব লাগাও। 45 মিনিট আগে কতগুলো ছিল? নিশ্চয়ই 30-র হাফ হবে না, পারবে না? 30-র হাফ কিন্তু হবে না, 30-র হাফ হবে না কিন্তু। 30-র হাফ হলে তো 90 নিতে হতো। এটা 90 মিনিট আগে এত ছিল, এবার হচ্ছে 45, 45 মানে কি 90/2 তো, হ্যাঁ কি না? তাহলে তোমাকে 30/2 নিলে হবে না, তোমাকে নিতে হবে 30/4 মাল্টিপ্লাই ওয়াই। না 30/4, হ্যাঁ হ্যাঁ কি বলো? হ্যাঁ আরে 90 বুঝতেই পারতে পারে। 90 মিনিটে ডাবল হয়ে যাবে জিনিসটা। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, এক সেকেন্ড। এ পাগল হয়ে গেছে, এ পাগল হয়ে গেছে। ধরে নাও একটা পেট্রি ডিশের মধ্যে, ধরে নাও একটা পেট্রি ডিশের মধ্যে কিছু অ্যামাউন্ট অফ ইস্ট ছিল, ঠিক আছে। এই ইস্টটাকে তুমি 2 আওয়ার 45 মিনিট মানে
তুমি 165 মিনিট ধরে কালচার করলা, ঠিক আছে? 165 মিনিট ধরে কালচার করলা। এবার 165 মিনিট পরে দেখলা কি তোমার এই কালচার মিডিয়ামে 60টা ইস্ট হয়ে গেল, তাহলে শুরুতে কতগুলো ইস্ট ছিল সেটা জিজ্ঞাসা করেছি। হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল নাম্বার অফ ইস্ট? ইনিশিয়াল মানে কি শুরুতে কতগুলো ইস্ট ছিল, আমি তোমাকে উল্টার অ্যান্সারটা জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, করো এবার। আচ্ছা ঠিক আছে, চলো শুরুতে আমি এক্সটা ধরে নিলাম। চলো শুরু কত এগুলা কি বলতো, আমি হচ্ছে অনেকদিন আগে চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতাম, তো এগুলো অঙ্ক আমার খুব স্পিডে হয়ে যায়, এগুলো আমি শর্টকাটে করি মজা করে ঠিক আছে। শুরুতে আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমাকে বলো আফটার 90 মিনিট কত হবে, কারণ ইস 90 মিনিটে ডবল হয় 2x, তাহলে 90 মিনিটে কত হবে 2x। এইবার বুঝলা কিনা বলো, হয়েছে? এবার বলো 45 মিনিটে কত হবে 1.5x, আফটার 45 মিনিট। আর আফটার 45 মিনিট 4x কিন্তু হবে না, 1.5 আমি 90 অব্দি যেতে দিলাম না তো, আমি তার অর্ধেক অব্দি যেতে দিলাম, তাই কি না? তাহলে টু তোমার এখানে করতে হবে কি 2x। এবার দেখো এখানে 90 মিনিটকে যদি আমি 1 ইউনিট ধরি, তাহলে 45 মিনিটকে 1/2 ইউনিট ধরতে হবে। তাহলে ওখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই? না না না, 1x 2x থাকবে নাকি বোকা? আরে 1x হবে তো, x হবে, হ্যাঁ x হবে, 90 ডাবল হবে, তাহলে সেম অ্যামাউন্টে x, ওটা x হবে, হ্যাঁ। তাহলে ওটা হয়ে যাবে 2x প্লাস x হবে, তাই তো? তোমার 2x আরো প্লাস x করে দিলাম, তাহলে টোটাল কত হলো 3x। আরে সবগুলা মিলায় বুঝলা টোটাল এখন এখনো আমার কাছে 30 মিনিট বাকি। তাহলে কেন বানাচ্ছ এগুলা? তাহলে আফটার 30 মিনিট কত হবে? হচ্ছে না? আচ্ছা বাড়িতে ট্রাই করো, যাও বাড়িতে ট্রাই করো। 3x প্লাস 3x প্লাস 0.5, দাঁড়াও, 3x প্লাস x/2 হবে, তার মানে 5x 7x/2। এবার এখানে 7x/2 এর ভ্যালু দেওয়া আছে 60, 7x/2 এর ভ্যালু কত দেওয়া আছে 60, তাহলে x এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে তোমার 120/7। 120/7 মানে অ্যাপ্রক্সিমেটলি এখানে তোমার হচ্ছে 7 1 যা 7, 5 0 17 17 পয়েন্ট সামথিং, মানে এতগুলো ইস ছিল, 17 বা 18টার মতো ইস ছিল। যদি না পারো না পারো, দরকার নাই, এত কঠিন যদি নাও দেয় ইজি দিবে, যাও। ইউনিটারি মেথডেও করা যাবে, এক্স ধরেও করা যাবে। তাই আমি আর করবোই না এই অঙ্কটা, এটা আমি আমার আমার মতো করে আমি করে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে করো। আচ্ছা আমি বলছি, এবার শোনো, ইনিশিয়াল ইস্ট ওয়াজ 7, ইনিশিয়াল ইস্ট ওয়াজ 7, what will be the final number of east after 270 মিনিট? এবার তো পারবা। তাহলে 90 মিনিটে ডবল হয়, তাহলে 270 মানে কি 90 মাল্টিপ্লাই 3, তাহলে ইনিশিয়ালি যদি 7টা থাকে, তাহলে ফাইনালি কত হবে 7 মাল্টিপ্লাই 3 21টা হবে। আশা করি এটা পারবা। ব্যাক প্রসেসটা হয়তো তোমরা পাচ্ছ না। আর ব্যাক প্রসেসে আমি কি করবো বলতো, এখানে আমি 90 মিনিট দিয়ে মানে 2 আওয়ার 45 মিনিট দিয়ে তোমাদের মাথা খারাপ করে দিছি। এটা যদি আমি 90-র মাল্টিপ্লাই দিতাম তাহলে হয়তো পারতাম। এটা যদি আমি তোমাকে 360 মিনিট দিতাম, 360 মিনিট দিতাম, 360 মানে মিনিট মানে কি 6 আওয়ার্স, তাই না? 6 আওয়ার্স দিলে হয়তো পারতাম। এনিওয়ে ছাড়ো। তাহলে দেখো
ও, ছাড়ো, বাদ দাও। বায়োলজির লোকজনদের ম্যাথ একটু কাঁচাই হয়। So yeast for example can progress through the cell cycle in about 90 minutes. এইবার এই জিনিসগুলো আবার ভুলে যায় না, যে ওই ম্যাথের চক্করে আবার এগুলা জিনিস ভুলে টুলে যায় না, ঠিক আছে? এগুলা লাগবে। এইবার চলে আসো ইন্টারফেস। তাহলে সেল সাইকেল দুটো ফেজে হয়, একটাতে নেয় প্রিপারেশন, একটা ফেজে কি নিবে, প্রিপারেশন নিবে, হ্যাঁ কি না? প্রিপারেশন নেওয়ার টাইমটাকে কি বলে, ইন্টারফেস। আর তারপরে হবে ডিভাইডিং ফেজ, যেটাকে বলে এম ফেজ। এম ফেজ দুটো ফেজে হবে, একটা হবে হচ্ছে তোমার এখানে লেখা নেই, এখানে হবে ক্যারিওকাইনেসিস, এখানে হবে ক্যারিওকাইনেসিস। আর আরেকটা আছে, লেখাই আছে সাইটোকাইনেসিস। এবার ক্যারিওকাইনেসিস চারটা ফেজে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে এম ফেজ ওটা আমরা পরে আসবো, আগে ইন্টারফেজটাতে দেখি। এম ফেজ, এম ফেজ রিপ্রেজেন্টস, হ্যাঁ এখান থেকে মাইটোসিস। The M phase represents the phase when the actual cell division of mitosis occurs, মানে অ্যাকচুয়াল ডিভিশনটা M ফেজে হয়, তার আগে শুধুমাত্র প্রিপারেশন নেই। তো যদি মনে করো এক হিউম্যানের সেলের কথা বলা হয়, হিউম্যান সেল কতক্ষণে ডিভাইড করে, সেল সাইকেল কমপ্লিট করে 24 আওয়ার্সে, তাহলে মোটামুটি 95% ধরেই ওর ইন্টারফেস চলবে। মানে মোটামুটি ধরে নাও 22 আওয়ার্স কি 21 আওয়ার্স ধরে শুধুমাত্র ইন্টারফেসই চলবে, মাত্র 1-2 ঘন্টাই শুধু এম ফেজ হবে। তাহলে এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। এবার এম ফেজের দুটো ফেজ হয়, একটা বললাম ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের হচ্ছে তোমার সেপারেশন অফ ডটার ক্রোমোজোম। ক্রোমোজোম কিসের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে। তার মানে আমি বলতে পারি নিউক্লিয়াসের ডিভিশন হয় ক্যারিওকাইনেসিসে। আর তারপরে হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে কিসের ডিভিশন, সাইটোপ্লাজমের ডিভিশন। আর ইন্টারফেজে কি হয়, ইন্টারফেজে আমি কি বললাম, সেলটা কি বললাম, প্রিপারেশন নিচ্ছে, প্রিপেয়ারিং ফর সেল ডিভিশন। সেই প্রিপারেশনের সময় সেল গ্রোথও হবে, ডিএনএ রেপ্লিকেশন হবে, আরো অনেক কিছু হবে। এবার ইন্টারফেজ তোমার তিনটা ফেজে হয়, একটা বললাম G1, একটা এস, একটা G2। G1 যেটার আরেকটা নাম গ্রোথ 1 বা গ্যাপ 1, এস মানে সিনথেসিস ফেজ, আর G2 মানে গ্রোথ 2 বা গ্যাপ 2 ফেজ। এবার G1 ফেজে কি কি হয় আমি ওইখানেও লিখে দিয়েছি, এখানেও বলছি যে এখানে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, ইনিসিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন। এই সময় সেলটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, মানে ওর মধ্যে সব কেমিক্যাল রিয়াকশন হবে, কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকে, কিন্তু ডিএনএ রেপ্লিকেট হয় না। ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, প্রোটিন টোটিন গুলো তৈরি হয়, কিন্তু অ্যাকচুয়াল ডিএনএ রেপ্লিকেশন হয় না। এস ফেজ অর সিনথেসিস ফেজে অ্যাকচুয়ালি তোমার ডিএনএ সিনথেসিস অর ডিএনএ রেপ্লিকেশন হয়। এই সময় ডিএনএ এর অ্যামাউন্ট ডাবল হয়। যদি শুরুতে ডিএনএ এর অ্যামাউন্ট 2C থাকে, তাহলে এস ফেজ কমপ্লিট হওয়ার পরে ডিএনএ এর অ্যামাউন্ট 4C হয়ে যাবে। কিন্তু ক্রোমোজোম নাম্বার কিন্তু একই থাকে, ক্রোমোজোম নাম্বার কিন্তু একই থাকে। যদি 2N থাকে তাহলে এস ফেজের পরেও ক্রোমোজোম নাম্বার 2Nই থাকবে, এস ফেজের পরে ক্রোমোজোম নাম্বার 2Nই থাকবে। জিনিসটা তো বুঝলাম না স্যার, 2C 4C 2N, এগুলো তো বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে, ধরে নাও এটা একটা সেল, এই সেলের মধ্যে 1 নাম্বার ক্রোমোজোম আছে দুটা, 2 নাম্বার ক্রোমোজোম আছে দুটা। একটা ক্রোমোজোম পেয়েছে বাবার থেকে থ্রু স্পার্ম, একটা ক্রোমোজোম পেয়েছে মায়ের থেকে থ্রু ওভাম। একটা 2 নাম্বার পেয়েছে বাবার থেকে থ্রু স্পার্ম, একটা 2 নাম্বার পেয়েছে মায়ের থেকে থ্রু ওভাম। এটা হচ্ছে একটা ডিপ্লয়েড সেল। ডিপ্লয়েড সেলের মধ্যে একই ক্রোমোজোম দুটা দুটা করে থাকে, 1 নাম্বার ক্রোমোজোম দুটা, 2 নাম্বার ক্রোমোজোম দুটা। কিভাবে আসলো, স্পার্মের থেকে এক সেট ক্রোমোজোম আসে, আর ওভামের থেকে এক সেট ক্রোমোজোম আসে যখন জাইগোটটা তৈরি হয়। এবার ডিপ্লয়েড কে আমরা কি দিয়ে ডিনোট করি, সেট। সেট কে আমরা কি দিয়ে ডিনোট করি, এন দিয়ে, হ্যাঁ কি না? এখানে কয় সেট ক্রোমোজোম আছে, 2 সেট, তাহলে 2N 2N হচ্ছে তোমার এখানে সেট, মানে ডিপ্লয়েড কে 2N দিয়ে ডিনোট করি। এবার যখন ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে,
ডিএনএ রেপ্লিকেশন, এবার মনে করো আমি বললাম এখানে 100 গ্রাম ডিএনএ আছে, টোটাল 1 নাম্বার 2 নাম্বার সব মিলায় 100 গ্রাম ডিএনএ আছে। এবার জিনিসটা এরকম হয়ে গেল, তাহলে ডিএনএ এর অ্যামাউন্ট 100 গ্রাম থেকে কত হয়ে গেল, 100 গ্রাম থেকে কত হয়ে গেল, 200 গ্রাম হলো। শুরুতে ছিল মনে করো 2C, তাহলে 2C থেকে কত হয়ে গেল, 4C। কিন্তু ক্রোমোজোম এইটা, এখানে কয়টা ক্রোমোজোম ড্র করেছি, 1 2 3 4, ক্রোমোজোম গুনতে গেলে সবসময় সেন্ট্রোমিয়ার গুনবা। এখানে কয়টা ক্রোমোজোম আছে, 1 2 3 4, এগুলোতে একটার আর একটা সিস্টার ক্রোমাটিড, ওগুলোকে আলাদা ক্রোমোজোম কাউন্ট করব না। তাহলে এখানেও 1 নাম্বার ক্রোমোজোম দুটো, 2 নাম্বার ক্রোমোজোমও দুটো। তাহলে এখানে যদি 2N লিখি, এখানেও কত লিখবো, 2N-ই লিখবো। তাই বলেছে ক্রোমোজোম ডিএনএ এর অ্যামাউন্ট ডবল হয়, 2C থেকে 4C হয়, কিন্তু ক্রোমোজোম নাম্বার দেখো, দেয়ার ইজ নো ইনক্রিজ ইন ক্রোমোজোম নাম্বার একই থাকে। যদি ডিপ্লয়েড মানে 2N থাকে, তাহলে ডটার সেল মানে সরি ডিএনএ রেপ্লিকেশনের পরেও ক্রোমোজোম নাম্বার 2N-ই থাকবে আফটার এস ফেজ। এবার এটা বুঝতে পারলা কিনা বলো। এখানে সি, হ্যাঁ সি মানে মনে করো তোমার ডিএনএ এর অ্যামাউন্ট কে বলেছে, ডিএনএ এর অ্যামাউন্ট, এই যে ধরো 100 গ্রাম ডিএনএ, এটা ক্রোমোজোম নাম্বার না, ক্রোমোজোম নাম্বার এটা, এটা ডিএনএ এর অ্যামাউন্ট, সিটা হচ্ছে ডিএনএ এর অ্যামাউন্ট আর এনটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার, ঠিক আছে। এখানে 2N এর ভ্যালু কত, 2N কতগুলো, এখানে 2N মানে কতগুলো ক্রোমোজোম, টোটাল 4টা ক্রোমোজোম, 1 2 3 4, এখানেও 2N এর ভ্যালু কত, 1 2 3 4, ক্রোমোজোম নাম্বার একই থাকলো, খালি ডিএনএ এর অ্যামাউন্ট কত হয়ে গেল, ডবল হয়ে গেল। বুঝলা? তো জি জি তোমার এস ফেজে এই ঘটনাটা ঘটে। এবার অ্যানিমাল সেলে এস ফেজে আর একটা ঘটনা ঘটে। তোমরা সেল চ্যাপ্টারে একটা জিনিস পড়েছো, মনে করো এইটা হচ্ছে নিউক্লিয়াসটা, আর এইটা মনে করো সেলটা, এইটা মনে করো সেল। তাহলে ডিএনএ রেপ্লিকেশন কিসের মধ্যে হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে। কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের সাথে সাথে আর একটা ঘটনা ঘটে। তোমরা এই সেল অর্গানেলটার নাম মনে আছে, সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোমের নাম্বারও ডবল হয় যখন এস ফেজে এটা হয়, এস ফেজে, এস ফেজে একসাথে কি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে প্লাস সেন্ট্রোজোম একটা থেকে দুটা হচ্ছে। কি বললাম, সেন্ট্রোজোমও একটা থেকে দুটা হচ্ছে। কিন্তু ডিএনএ রেপ্লিকেশন কোথায় হচ্ছে বললাম, কিন্তু সেন্ট্রোজোমের রেপ্লিকেশন কোথায় হচ্ছে, সাইটোপ্লাজমে হচ্ছে। ফোকাস রাখো। দেখো ইন অ্যানিমাল সেল ডিউরিং এস ফেজ, ডিএনএ রেপ্লিকেশন কোথায় হবে বললাম, নিউক্লিয়াস। কিন্তু সেন্ট্রিওলের ডুপ্লিকেশন কোথায় হবে বললাম, সাইটোপ্লাজমে। এটা হয়ে গেল তোমার এস ফেজ। আর G2 ফেজ মানে লাস্ট ফেজে কি হয়, প্রোটিন তৈরি হয়। তারপরে হচ্ছে প্রোটিন আর সেল গ্রোথই লেখা আছে তোমাদের বইতে, প্রোটিন আর সেল গ্রোথই হয়। তাহলে G1 ফেজে কি কি হয়, এস ফেজে কি কি হয়, আর G2 ফেজে কি কি হয়, এই তিনটা ইন্টারফেস থেকে পড়তে হবে, মুখস্থ করতে হবে। এবার এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, হাউ ডু প্ল্যান্টস এন্ড অ্যানিমালস কন্টিনিউ টু গ্রো অল দেয়ার লাইভস। হাউ ডু plants and animals continue to grow all their lives? প্রথমত এটার অ্যান্সার হবে, animals do not grow all their life, হ্যাঁ কি না? animal do not grow all their lives, অ্যানিমালের গ্রোথ লিমিটেড। ধরুন একটা ছেলে বা মেয়ে, খুব বেশি হলে 18 19 21 বছর বয়সে গিয়ে ওর
গ্রোথ স্টপ হয়ে যাবে। তাহলে এখানে অ্যানিমাল, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল বলাটা ভুল। প্রথমে তোমাকে ওটা মেনশন করতে হবে, অ্যানিমাল ডু নট গ্রো অল দেয়ার লাইফস, বাট প্ল্যান্টস গ্রো অল দেয়ার লাইফস ডিউ টু মেরিস্টেমেটিক টিস্যু। নাম শুনেছো? ডিউ টু, ক্লাস 9 এর পড়া, ডিউ টু মেরিস্টেমেটিক টিস্যু। এটা হয়ে গেল ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার, ডু অল সেলস ইন প্ল্যান্ট ডিভাইড অ্যাট অল দা টাইম? নো, পার্মানেন্ট টিস্যু ডু নট ডিভাইড, হ্যাঁ কি না? পার্মানেন্ট টিস্যু ডু নট ডিভাইড, অনলি মেরিস্টেমেটিক টিস্যু present in growing parts, present in growing parts। এটা হয়ে গেল তোমার 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। 3 নম্বর কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক অল সেলস কন্টিনিউ টু ডিভাইড ইন অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস? নো, ইন কেস অফ প্ল্যান্টস only meristematic tissue divides, and in case of animals some cells like stem cell, skin cell, তারপরে মনে করো নেইল, হেয়ার, কন্টিনিউ টু ডিভাইড, হেয়ার ডিভাইডস, এগুলো লেখো। এটা হয়ে গেল 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। ক্যান ইউ টেল দ্য নেম অ্যান্ড লোকেশন অফ দ্য টিস্যু হ্যাভিং সেলস দ্যাট ডিভাইড অল দেয়ার লাইফ ইন হায়ার প্ল্যান্টস? এটা হয়ে গেল মেরিস্টেমেটিক টিস্যু। হুম, মেরিস্টেমেটিক টিস্যু। তোমার লোকেশন যদি লিখতে হয়, টিপ অফ স্টেম অ্যান্ড রুট, টিপ অফ স্টেম অ্যান্ড রুট, কমা ক্যাম্বিয়াম, কমা নোডস অ্যান্ড ইন্টারনোডস। এটা হয়ে গেল 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। নাম্বার লাস্ট, ডু অ্যানিমালস হ্যাভ সিমিলার মেরিস্টেমেটিক টিস্যু? সিম্পল লিখে দাও, নো। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার। এবার ঠিক যা, you have studied mitosis in onion root tip cells. It has 16 chromosomes in each cell. Can you tell how many chromosomes will the cell have at G1 phase, after S phase and after M phase? তাহলে দেখো, বলেছে, আমি শুধু ইন্টারফেসটাকেই বলছি, G1, S আর G2, তাই তো? এবার বলেছে কতগুলো ক্রোমোজোম? 16টা ক্রোমোজোম। তাহলে 16টা ক্রোমোজোম, G1 ফেজেও 16টাই থাকবে। এস ফেজে কি 16টা থেকে 32টা ক্রোমোজোম হয়ে যাবে? ক্রোমোজোম এরকম ছিল, ক্রোমোজোম এরকম হয়ে যাবে, কিন্তু এটা কি একটা থেকে দুটা হয়ে গেল? ডিএনএ এমন ডবল হল, তাহলে 16 16ই থাকবে। আর G2 তেও এটাই থাকবে, তার মানে 16 16ই থাকবে। and what will be the DNA content of the cells at G1? G1 এ যদি ধরে নাও 2C, আফটার এস, আফটার এস এ হবে ওটা কত? 4C, আর G2 তেও কত থাকবে? 4C। এই যে এখানে যদি এম
মানে আফটার এম ফেজ যদি টু সি বলে, ইফ দ্য কন্টেন্ট আফটার এম ফেজ ইজ টু সি, মানে এইখানে যদি টু সি থাকে, এম ফেজের পরে যদি টু সি থাকে, এম ফেজের পরে যদি টু সি থাকে, তাহলে হচ্ছে তোমার জি ওয়ানেও টু সি থাকবে, জি এস এ ফোর সি হয়ে যাবে, আর জি টু তে ফোর সি হয়ে যাবে। এটা হয়ে গেল তোমার এই কোশ্চেন গুলোর অ্যান্সার। ঠিক আছে, দাঁড়াও। তাহলে ডিউরিং এস ফেজ, আচ্ছা ইন্টারফেস হয়ে গেল। কিন্তু আমি কি বলেছি যে কোনো কোনো চেক পয়েন্ট যদি পার করতে না পারে, হ্যাঁ কি না, সাম সেলস ইন অ্যাডাল্ট অ্যানিমাল ডু নট অ্যাপিয়ার টু এক্সিবিট ডিভিশন। যেমন এক্সাম্পল কি বলেছিলাম, হার্ট সেল, তারা শুধুমাত্র অকেশনালি ডিভাইড করে, অকেশনালি ডিভাইড করে। কখন? যদি মনে করো হার্টের সেল বা ওই জায়গার সেলের যদি কোনো ইনজুরি হয় বা সেল ডেথ হয়, তাহলে শুধুমাত্র রিপ্লেস করার জন্য সেল ডিভিশন করে, তার না ছাড়া সেল ডিভিশন করে না ওরা। হ্যাঁ, হার্টের সেল রিপ্লেস হয়। These cells that do not divide further exit G1 phase, এই G1 phase কে আর মানে G1 সেল থেকে বের হয়ে যায়, G1 phase এর পরে বের হয়ে যায়, এন্ড ওটা একটা ইনঅ্যাক্টিভ স্টেজে ঢুকে যায়। ওই ইনঅ্যাক্টিভ স্টেজটাকে কি বলে, কুইশেন্ট স্টেজ অর G0 ফেজ অফ দা সেল সাইকেল। এই সময় সেলটা কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, ভেবো না যে সেলটা ডেড হয়ে গেল, সেলটা লিভিং আছে, কিন্তু কি প্রলিফারেট করবে না, মানে সেল ডিভিশন করবে না যতক্ষণ না, আনলেস কলড অন টু ডু সো, যতক্ষণ না ওকে করতে বলা হবে, যতক্ষণ না কোনো ইনজুরি হচ্ছে বা কোনো সেল মারা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওর সেল ডিভিশন হবে না, ও G0 ফেজেই থাকবে, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য অর্গানিজম। ঠিক আছে। এবার স্যার মাইটোসিস আর মিওসিস, মাইটোটিক সেল ডিভিশন দেখতে পাওয়া যায় ডিপ্লয়েড সোম্যাটিক সেলের মধ্যে, মানে বডি সেলের মধ্যে। সোম্যাটিক মানে যদি না বুঝো তাহলে বডি সেল লিখে রাখো, বডি সেলের মধ্যে তোমার মাইটোটিক সেল ডিভিশন হয়। এখানে মাইটোটিক সেল ডিভিশনের কিছু এক্সেপশন আছে, হ্যাপ্লয়েড সেলের মধ্যে মাইটোসিস হয়, এক্সাম্পল মেল হানিবি, মেল হানিবির হ্যাপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল হয়। আর প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেলের মধ্যে মাইটোটিক ডিভিশন তোমার হ্যাপ্লয়েড সেলের মধ্যেও হয়, ডিপ্লয়েড সেলের মধ্যেও হয়। কোন ক্ষেত্রে হয়? তোমার জেনারেশন অল্টারেশন অফ জেনারেশনের ক্ষেত্রে এটা হয়, অল্টারেশন অফ জেনারেশনের ক্ষেত্রে এটা হয়। স্যার এটার মানেটা কি? আমি বলতে চাইছি এই এই প্যারাগ্রাফটাতে যদি বুঝতে অসুবিধা হয় চলে যাও, দেরি হবে, আমি এইটাই লাস্ট হবে, দেরি হলে চলে যাও। ধরে নাও আমি বলছি যে আহ, এটা একটা সেল, এর মধ্যে কটা ক্রোমোজোম ড্র করলাম, দুটা, এর মধ্যে দুটা ক্রোমোজোম ড্র করলাম, ঠিক আছে। না এরকম করে করলে হবে না, দুটা করলে হবে না, চারটা নিতে হবে। এক নাম্বার ক্রোমোজোম দুটা, দুই নাম্বার ক্রোমোজোম দুটা। তাহলে এটা এখানে কয় সেট ক্রোমোজোম আছে বলো তো? এক নাম্বার ক্রোমোজোম দুটা, দুই নাম্বার ক্রোমোজোম দুটা, কয় সেট ক্রোমোজোম? দুই সেট ক্রোমোজোম। তাহলে এইখানে ডিএনএ রেপ্লিকেশন হলো, হয়ে সিস্টার ক্রোমাটিড গুলো ভাগ হয়ে হয়ে তোমার দুটো সেল হলো, এক নাম্বার ক্রোমোজোম, দুই নাম্বার ক্রোমোজোম, এক নাম্বার ক্রোমোজোম, হ্যাঁ ধরো এক নাম্বার ক্রোমোজোম দুটা, দুই নাম্বার ক্রোমোজোম দুটা। এবার এটা হচ্ছে বলেছে কি বলতো, বডি সেল বা নর্মাল সোম্যাটিক সেলের মধ্যে এটা হয়, বুঝলা কথাটা। কিন্তু এখানে এক্সেপশন বলেছে কি, মেল হানিবি, সরি, এক্সেপশন কি বলেছে, মেল হানিবি, মেল হানিবি, মেল হানিবির কি করে, মেল হানিবির ক্লাস 12 এর সেক্স ডিটারমিনেশনে এটা পড়বা, মেল হানিবি এর বডি সেলই হয় হ্যাপ্লয়েড, নর্মালি বডি সেল কি হয়, ডিপ্লয়েড হয়, কিন্তু মেল হানিবি এর বডি সেলই হয় হ্যাপ্লয়েড।
এবার ওদের 1 নম্বর ক্রোমোজোম মনে করো একটাই, 2 নম্বর ক্রোমোজোম একটাই। এবার ওরা যখন গ্যামেট বানায় কিনা, স্পার্ম, স্পার্মকে মানে গ্যামেটকে হ্যাপ্লয়েড হতে হয় না ডিপ্লয়েড হতে হয় বলো? একটা গ্যামেট সব সময় কি হয়, হ্যাপ্লয়েড হয় না ডিপ্লয়েড হয়? হ্যাপ্লয়েড হয়। তাহলে ওকে 1 নম্বর ক্রোমোজোম একটাই রাখতে হবে, 2 নম্বর ক্রোমোজোম একটাই রাখতে হবে। তাহলে এন থেকে এন হলো, ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হলো। তাহলে এটাকে মাইটোসিস বলবো না মিওসিস বলবো? এটাকে মাইটোসিস সেল ডিভিশনই বলবো। এটা হচ্ছে একটা এক্সেপশন। আর অল্টারেশন অফ জেনারেশন তোমাদেরকে অ্যালগিতে আমি পড়িয়েছি। গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট কি তোমার ডিপ্লয়েড হয়। গ্যামেটোফাইট থেকে সেল ডিভিশন, মিওসিস সেল ডিভিশন করে স্পোরোফাইট বডি তৈরি হয়। স্পোরোফাইট, স্পোরোফাইট আবার হয় হচ্ছে তোমার হ্যাপ্লয়েড। এই স্পোরোফাইট স্পোরোফাইট আবার কি বানায়, স্পোর বানায়। স্পোর গুলো হ্যাপ্লয়েড হয়। তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, তাহলে এটাকে মাইটোসিস বলবো না মিওসিস বলবো? মাইটোসিস বলবো। এই স্পোর গুলো থেকে তোমার জার্মিনেট করে আবার গ্যামেটোফাইটিক বডি হয়। কি বুঝতে পারলা কি না? তাহলে এই অল্টারেশন অফ জেনারেশন যেটা দেখতে পাওয়া যায়, অল্টারেশন অফ জেনারেশন গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইট, যেটা অ্যালগির মধ্যে দেখতে পাওয়া যায়, আমরা চ্যাপ্টার 3-তে পড়েছিলাম ওটা অলরেডি। তোমার ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট, তখন এটা আমরা দেখেছিলাম। তো এগুলো হচ্ছে কিছু এক্সেপশন এই জায়গাগুলো। তোমার মেল হানিবি, তারপরে অল্টারেশন অফ জেনারেশন, ওখানে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হওয়ার সময় মাইটোসিস সেল ডিভিশন হয়। ঠিক আছে, পরের দিন আমরা এম ফেজে ঢুকে যাবো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো।